ওকে, তো আমরা আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এই বিষয়টা নিয়ে পড়ব। আমরা এর আগে দ্রাব্যতা এবং আয়নিক প্রোডাক্ট কি, কেআইপি, কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট এইগুলো সম্পর্কে জানছি না। তো আজকে টপিক আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, ডিসলিউশন অফ আয়নিক কম্পাউন্ডস ইন ওয়াটার। তো লাইক ডিজলভস লাইক এই নীতিতে বিভিন্ন যৌগ বিভিন্ন দ্রাবকে দ্রবীভূত হয়। লাইক ডিজলভস লাইক মানে কি, আমরা জানি যে আয়নিক যৌগসমূহ পোলার দ্রাবকে, আয়নিক যৌগ মানে কি পোলার দ্রাবক, পোলার দ্রাবক মানে কি বুঝছো? পোলার দ্রাবক মানে যাদের পোলারিটি সৃষ্টি হয়। পোলারিটি সৃষ্টি মানে ওই যে পানি, পানি একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগের মধ্যে যখন আয়নিক বৈশিষ্ট্য মানে আসে, সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে পোলারিটি। সমযোজী যৌগের একটা আয়নিক বৈশিষ্ট্যের নাম হচ্ছে পোলারিটি। কীরকম? এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা অক্সিজেনের দিকে সরে আসে, অক্সিজেনের দিকে সরে আসে, হাইড্রোজেন থেকে দূরে সরে যায়, হাইড্রোজেনের দিকে ডেল্টা প্লাস, অক্সিজেনের দিকে ডেল্টা মাইনাস সৃষ্টি হয়। এই যে একটা পোল সৃষ্টি হওয়া চার্জের, এটাই হচ্ছে পোলারিটি। তো এটা মূলত সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হওয়া সত্ত্বেও এই জায়গায় পানি সমযোজী যৌগ, সমযোজী হওয়া সত্ত্বেও এই জায়গায় পজিটিভ নেগেটিভের মতো কিছু একটা সৃষ্টি হওয়া মানে আমাদেরকে বোঝাতে চাচ্ছে তারা আয়নিকের মতো হইতে চাচ্ছে। এই যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এই টপিকটাকে আমরা বলি পোলারিটি। তো এই যে লাইক ডিজলভস লাইক, যে যাকে পছন্দ করে সেখানে দ্রবীভূত হয়, মানে কি এই যে আয়নিক যৌগসমূহ আয়নিক যৌগের মতো যে হয়, পোলার দ্রাবক আয়নিক যৌগের মতো হয়, বাট নামে সে যদি সমযোজী, বাট সে পোলারিটি ধর্মের জন্য সে সমযোজী যৌগকে অনেকটাই অতিক্রম করে যাচ্ছে, পোলার দ্রাবক। আবার সমযোজী যৌগ, অপোলার দ্রাবক। সমযোজী যৌগ মানে কি, পোলারন পড়লে বিষয়টা বুঝবা। পোলারন মানে কি, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি হওয়ার ঘটনা। এই সমযোজী যৌগের ক্ষেত্রে অপোলার দ্রাবকে আমরা দ্রবীভূত হতে দেখব। আয়নিক যৌগ অপোলার বা নন পোলার দ্রাবকে অদ্রবণীয় হয়। তাহলে আয়নিক যৌগ কিন্তু অপোলার দ্রাবকে অদ্রবণীয়। পোলার যৌগ বলতে এমন যৌগকে বোঝায় যার এক প্রান্তে আংশিক ধনাত্মক এবং অন্য প্রান্তে আংশিক ঋণাত্মক প্রান্তে সৃষ্টি হয়। পানি একটা পোলার দ্রাবক। তরল অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, তরল সালফার ডাইঅক্সাইড, তরল হাইড্রোজেন হ্যালাইড। এক্স মানে আমরা বুঝবো হেলোজেন। এই কেমিস্ট্রিতে এক্স মানে কি বুঝবা? কেমিস্ট্রিতে এক মানে বুঝবা হেলোজেন গ্রুপ। পর্যায় সারণীর গ্রুপ 17 মৌল: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে? তো এক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড হইতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড হইতে পারে, হাইড্রোজেন ব্রোমাইড হইতে পারে, হাইড্রোজেন আয়োডাইড হইতে পারে। এটাকে আমরা এক নামে বলি হাইড্রোজেন হ্যালাইড। হেলোজেনের জন্য হাইড্রোজেন হ্যালাইড। অ্যাসিড সমূহ পোলার দ্রাবক হয়। তাহলে পোলার দ্রাবকের নামগুলো আসতে পারে, লাল দাগ দাগানো আছে, পড়বা। অপোলার দ্রাবক সমূহ কি, যে কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, হ্যাফটেন, দেন কেরোসিন, ডিজেল, এগুলো হচ্ছে আমাদের অপোলার দ্রাবক। তো পোলার দ্রাবক পানিতে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হয়, এগুলো আমরা জানি। এগুলো আর কি পড়বে এখানে, যে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস সৃষ্টি হয়, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এগুলো আমরা জানি। পানির যে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তে এগুলোর সাথে আকর্ষিত হয়। হাইড্রেশন শক্তি, এগুলো একটু রিডিং দিবা। হাইড্রেশন শক্তি যদি খুব একটা আসে তা না। প্রতি মোল পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সাথে পানির অণু সংযোজনের সময় ঋণাত্মক যে নির্গত শক্তি, এটাকে আমরা হাইড্রেশন শক্তি বলি। হ্যাঁ, এই যে প্রতি মোল ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সাথে পানির অণু সংযুক্ত হওয়ার সাথে আমরা জানি পানি সোডিয়াম ক্লোরাইড যখন তুমি মিশাবা, অ্যাকোয়াস করলে এটা সোডিয়াম আয়ন পাবা প্লাস ক্লোরাইড আয়ন পাবা, তাই না? তো যখন এটা পানির সাথে মিশিত হয়, পানির মধ্যে কয়টা আছে, প্রান্ত আছে? একটা হচ্ছে ক্যাটায়ন প্রান্ত, একটা হচ্ছে অ্যানায়ন প্রান্ত, পোলারিটি সৃষ্টির মাধ্যমে। তো যখন এটা পানিতে দ্রবীভূত হবে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। খেয়াল করো, এটা এসএসসিতে অনেকবার রাখছো। এই যে সোডিয়াম প্লাস আয়নটা কীভাবে মিশিত হয়, সোডিয়ামের ক্ষেত্রে অক্সিজেন ঋণাত্মক প্রান্ত, এই যে অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, 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 এইভাবে মিশিত হবে। আর ক্লোরাইড আয়নের সাথে কোন প্রান্ত, এই যে অক্সিজেন ঋণাত্মক, হাইড্রোজেন ধনাত্মক প্রান্তটা ইয়ে হবে হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, এই জায়গায় অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, এই যে হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, এইভাবে মিশিত হবে। এই জায়গায় সুন্দর করে চিত্রটা দেওয়া আছে। এই যে সোডিয়াম প্লাসের সাথে এই যে এইভাবে আমাদের ঋণাত্মক প্রান্তটা যুক্ত হবে, ক্লোরাইডের আয়ন প্রান্তের দিকে যে হাইড্রোজেন ধনাত্মক প্রান্তটা যুক্ত হবে। তো এইভাবে মূলত আমার দ্রবণীয় হয়। এই যে এখানে পানির অণু সোডিয়াম আয়ন সংযোজন হচ্ছে, আর এখানে ক্লোরাইড আয়ন সংযোজন। এই যে সংযোজনের জন্য যত যে শক্তিটা আমাদের দরকার হয় সেটাকে আমরা বলি হাইড্রেশন শক্তি। দ্রবণীয়তার শর্তে যদি বলা হয়, যখন কোনো আয়নিক যৌগের হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তি অপেক্ষা বা ক্যালাস ল্যাটিস বা বাঙ্গার শক্তির চেয়ে বেশি হয়। আচ্ছা, ক্যালাস ল্যাটিস শক্তিটা কি? আমরা জানি আয়নিক যৌগ, আয়নিক যৌগের মাঝে
আয়নিক যৌগের মাঝে আমাদের আয়নিক যৌগের মাঝে তোমার দুটা বন্ধন থাকে, একটা আয়নিক বন্ধন থাকে, তাই না? আয়নিক বন্ধনগুলো কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যুক্ত থেকে আলটিমেটলি তারা কি ফর্ম করে, তোমার এই যে আয়নিক যৌগ ফর্ম করে। এই আয়নিক যৌগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ক্যালাস ফর্ম করে। ক্যালাস, তাদের মাঝে উচ্চ পরিমাণে আণবিক বল বিদ্যমান থাকে এবং সমযোজী যৌগের মাঝে দুর্বল ব্যান্ডার ওয়ালস বল বিদ্যমান থাকে। তাহলে এই যে আয়নিক যৌগের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন আণবিক বল আর সমযোজী যৌগের মাঝে দুর্বল ব্যান্ডার ওয়ালস বল, এই দুইটা বল থাকে। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে ব্যান্ডার ওয়ালস আর আয়নিক যৌগের মাঝে এই আণবিক বন্ধন বলটা। তাহলে এই জন্য আমরা আয়নিক যৌগের জন্য তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কগুলো বেশি পাই আর কি। তো এখানে আমাদের দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা তোমার এখানে একটা ক্যালাস ল্যাটিসের শক্তি আছে, এখানে একটা ক্যালাস ল্যাটিসের শক্তি আছে। মানে এখানে এই শক্তিটাকে ভাঙলেই তুমি এখানে সোডিয়াম আয়নকে একা পাবা, ক্লোরাইড আয়নকে একা পাবা। এখন তোমাকে এই শক্তিটা ভাঙতে হবে না। এই শক্তি যে ভাঙার শক্তি, এই যে আমাদের আয়নিক যৌগের যে হাইড্রেশন শক্তি, এই হাইড্রেশন শক্তি যখন এই ক্যালাস ল্যাটিস শক্তির চেয়ে বেশি হবে তখনই এই যৌগটা পানিতে মিশে যাবে। বুঝে গেছে? তাহলে পানিতে মিশ্রিত হওয়ার দ্রবণীয়তার শর্ত কি, এই যেটাই হাইড্রেশন শক্তি মোর দ্যান মাস্ট বি আমাদের এই যেখানে ক্যালাস ল্যাটিস ভাঙার শক্তির চেয়ে হতে হবে। তো আমাদের যে কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে আমরা দেখব হাইড্রেশন শক্তিটা ক্যালাস ল্যাটিস ভাঙার চেয়ে শক্তির চেয়ে কম হয়, দ্যাটস ওয়াই তারা দ্রবীভূত হয় না। এগুলো একদম খুব ভালোভাবে মনে রাখবা, এগুলো বিভিন্ন পরীক্ষা প্রচুর পরিমাণ আসে। এই মৌলগুলোর নাম ঘুরে ফিরে একটা দেয় প্রতি বছর। এই যে সিলভার ক্লোরাইড, এই যে সিলভার ব্রোমাইড, এই যে সিলভার আয়োডাইড, এই যে বেরিয়াম সালফেট, এই যে লেড সালফেট। সিলভার ক্লোরাইড, এই যে সিলভার ব্রোমাইড, এই যে সিলভার আয়োডাইড, এই যে বেরিয়াম সালফেট ইত্যাদি হচ্ছে আমাদের যাদের মাঝে হাইড্রোজেন শক্তিটা অনেক কম। তো এই যে হাইড্রোজেন শক্তি তাদের ল্যাটিস শক্তির চেয়ে অনেক কম, তাই এদের এইসব যৌগ কক্ষ তাপমাত্রায় পানিতে অদ্রবণীয়। তাহলে এগুলো কিন্তু পানিতে অদ্রবণীয়, বুঝছো? এখানে আবার কিছু ব্যতিক্রম আছে। আমাদের কেমিস্ট্রিতে দেখবা যে সাধারণ নিয়মের সাথে ব্যতিক্রম বেশি, এই জন্য এটাই আমরা তারপর আমাদের পরীক্ষায় আমাদের পরীক্ষায় তো আসবে ব্যতিক্রমগুলো সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই ব্যতিক্রমগুলো একটু জানতে হবে, এই ব্যতিক্রমগুলো একটু জানবা, তাহলে স্বাভাবিকভাবে এগুলো হয়। তবে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়। কেন? আমরা জানি ক্লোরাইডটাও তোমার হেলোজেন মৌল, ফ্লোরাইডটা হেলোজেন মৌল, বাট কেন সিলভার ফ্লোরাইডটা পানিতে দ্রবণীয়? এর কারণ হিসেবে বলা হচ্ছে ফ্লোরাইড আয়ন আকারে খুব ছোট হওয়ায় ফ্লোরাইড আয়নের পানি যোজন খুব ঘনিষ্ঠভাবে ঘটে, ঠিক আছে? ফ্লোরাইড আয়নের হাইড্রোজেন শক্তি ক্লোরাইড আয়নের চেয়ে বেশি হয়। এই যে এটার হাইড্রোজেন শক্তি বেশি হয়ে যাচ্ছে, সিলভার এবং ফ্লোরাইড আয়নদের মধ্যে হাইড্রোজেন শক্তি তাদের ক্যালাসের শক্তির চেয়ে বেশি হয় এবং সিলভার পানিতে দ্রবীভূত হয়, এই জন্য এটা পানিতে দ্রবীভূত হয়। বাট সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরাইডের আকার মোটামুটি বড় হয়, যার কারণে এটা অত বেশি হাইড্রোজেন শক্তি তার মাঝে জোগাড় করতে পারে না। আর লেড ক্লোরাইডের ঠান্ডা পানিতে অদ্রবণীয়, এটা আসে পরীক্ষা। লেড ক্লোরাইড কিন্তু ঠান্ডা পানিতে অদ্রবণীয়, কিন্তু গরম পানিতে দ্রবণীয় কেন? এর কারণ হচ্ছে লেড ক্লোরাইডের হাইড্রেশন শক্তি স্বাভাবিকভাবে লেটিস শক্তির চেয়ে সামান্য বেশি হয়। তাপ প্রয়োগ করলে এই তাপ শক্তির হাইড্রোজেন শক্তি সহযোগী রূপে লেটিস শক্তিকে অতিক্রম করে। মানে স্বাভাবিকভাবে হাইড্রোজেন শক্তিটা লেটিস শক্তির চেয়ে সামান্য বেশি হয়, তবে যখন তুমি তাপ প্রয়োগ করবা ওই তাপ শক্তিটা আমাদের লেটিস শক্তিকে অতিক্রম করে, ঠিক আছে? তো এই যে উত্তপ্ত অবস্থায় লেড ক্লোরাইড সেজন্য গরম পানিতে দ্রবীভূত হয়। এগুলো রিডিং করবা। লেটিস শক্তি কি? লেটিস শক্তি মানে আয়নিক যৌগের ক্যালাস গঠনকালে বিপরীত আদান যুদ্ধে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয়ে সম্ভাব্য নিকটে আসে, ফলে তাদের মধ্যে স্থির শক্তির যে মান অপেক্ষাকৃত হ্রাস পায়। যে পরিমাণ স্থিতিশক্তি হ্রাস পায় ঠিক সেই পরিমাণ শক্তি ওই যৌগের ক্যালাস থেকে নির্গত হয়, তাকে ওই যৌগের ক্যালাস লেটিস শক্তি বলা হয়। সিলভার এবং ক্লোরাইড আয়ন যখন একসাথে যুক্ত হয় তখন ডেলএইচের ভ্যালু হচ্ছে -788 কিলোজুল পার মোল। এত কিলোজুল পার মোলে হচ্ছে তার লেটিস শক্তি। এবং তুমি যদি এটাকে লেটিসটা ভাঙতে চাও, ক্যালাসটা ভাঙতে চাও, তাহলে শক্তি হচ্ছে +788 কিলোজুল পার মোল। তাহলে লেট্রিক শক্তি হচ্ছে মাইনাস মানে এটাকে তাপ উৎপাদী আর কি। আর এটা যখন ভাঙবা তখন তাপহারী বিক্রিয়া সম্পন্ন হবে 788 কিলোজুল পার মোল, এখানে হচ্ছে তার শক্তি। এবং এই যে ক্যালাস লেটিস, এগুলো পরীক্ষা আসে, এই লাইনটা দাগানো হয় না এখানে। ক্যালাস লেটিস গঠন প্রক্রিয়া হলো তাপ উৎপাদী, তাই এটার মান ঋণাত্মক। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস ডেলাইসের মান কত? মাইনাস না? আর লেটিস ভাঙার শক্তি কিন্তু পজিটিভ। বিপরীতভাবে ক্যালাস লেটিস ভাঙার শক্তি হলো তাপশোষী, এটা ধনাত্মক হয়। লেটিস ভাঙার প্রক্রিয়ায় শোষিত তাপকে লেটিস এনথালপি বলা হয়। এগুলো প্রত্যেকটা আসতে পারে পরীক্ষায়। লেটিস এনথালপি কি? এই যে লেটিস ভাঙার প্রক্রিয়ায় শোষিত তাপকে আমরা বলি লেটিস এনথালপি। লেটিস শক্তির নির্ভরশীলতা, এগুলো একটু পড়ে দেখবা। আয়ন দ্বয়ের আকার, এগুলোর উপর ডিপেন্ড করে। আর এত কিছু বেশি কিছু জানতে হবে না এই জায়গার থেকে। আচ্ছা, ফাজানের নিয়ম এই জায়গায় আছে। ফাজানের নিয়ম পড়তে হবে। ফাজানের নিয়ম আশা করি লাগবে না। ফাজানের নিয়ম আমরা পড়বো থার্ড অধ্যায়ে, একদম বিস্তারিত। ক্যাটামিয়া ছোট, অ্যানামিয়া বড়, ক্যাটা এনে ধরিলে চার্জ, বাড়িলে চার্জ, ডিকে ধরো। একটা নিয়ম আছে এরকম, আমি এভাবে মাথায় রাখছিলাম। ক্যাটামিয়া ছোট, অ্যানামিয়া বড়, ক্যাটা এনে বাড়িলে চার্জ, ডিকে ধরো। তো
ফাজানের নিয়ম, ফাজানের পুলারণ সূত্র মতে সমযোজী যৌগের ক্ষেত্রে এই জায়গায় আমরা দ্রবণীয়তার সমযোজী যৌগের বৈশিষ্ট্যক্রম লিথিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তুমি লি না কে রুবি শেষে ফেলেছে, এটা দিয়ে মাথায় রাখবা, তবে সবগুলা গ্যাটার দেন, ঠিক আছে। আর গ্রুপ একে ধাতব ক্লোরাইড লবণগুলো প্রকৃত গলনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক সবচেয়ে বেশি, তার পটাশে এই যে এক্ষেত্রে লিথিয়ামটা একদম এই পাশে চলে যাবে, আবার খেয়াল রাখবা কিন্তু লিথিয়ামটা এই জন্য ব্ল্যাক কালার করে দিচ্ছে, না কে রুবি শেষে একদম লিথিয়াম আবার লাস্টে, এই দুটা লাইন মনে রাখবা। এগুলো আমাদের এমসিকিউতে হুবহু তুলে দেয়, কোনটা সঠিক না এভাবে করে তুলে দেয়, এটা এগুলো আমাদের ইয়ে থাকবে, একটা ব্যতিক্রমী থাকবে, এটাই হচ্ছে আনসার। লেটিস শক্তির ব্যবহার, তো কোনো ক্যালাসের লেটিস শক্তি জানা থাকলে ক্যালাসটি পোলার দ্রাবকে কীরূপে দ্রবীভূত হবে তা জানা যায়। লেটিস শক্তির তুলনায় হাইড্রোজেন শক্তি যত বেশি হবে আয়নের যৌগের পানিতে দ্রবণীয়তা তত বেশি হবে। লেটিস শক্তি এবং হাইড্রোজেন শক্তি উভয় ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বা আদানের বৃদ্ধির সাথে বাড়ে এবং তাদের আকার বৃদ্ধির সাথে কমে। পোলারন কম ঘটে, এগুলো আশা করি আপাতত না জানলেও চলবে। পোলারন সম্পর্কে তো বিস্তারিত পড়াই আছে, পোলারায়ন সম্পর্কে একদম, এগুলো একটু জানবে প্রয়োজন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে দ্রাব্যতার ক্রম আর কি এগুলো, হ্যাঁ। বেরিলিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে বেশি তোমার দ্রাব্য, তারপর স্ট্রোনশিয়াম হাইড্রোক্সাইড, তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো ব্যবহারিক আসলে তোমাদের কলেজে পড়াবে, যদিও এখান থেকে তোমার কিছু টপিক আমাদের আসে, আমি কী কী আসে এটা একটু তোমাকে 1-2 লাইনে বলে দিই। তোমার এগুলো কলেজে পড়ানোর কথা, হ্যাঁ। তো দেখবা কপার 2+ আয়ন শনাক্তকরণে কী কী বের করা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জাস্ট এই শব্দটা পড়লে হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বের করা, আর কিছু না এই জায়গায়। এবং খুব বেশি যদি কোয়েশ্চেন কঠিন করে তাহলে এগুলো দেয়, গাঢ় নীলবর্ণের ট্রাইমিন কপার, এটা আমরা পাই। এবং তাছাড়া পটাশিয়াম ফেরোসায়ানেট আমরা ইউজ করি এই যে কপার 2+ আয়ন শনাক্তকরণে, এটি কপার 2+ এর নিশ্চিতকরণ পরীক্ষা, একটা পরীক্ষা আসে, নিশ্চিতকরণ পরীক্ষা কি পটাশিয়াম ফেরোসায়ানেট। তারপর আয়রন 2+, আয়রন 3+, ফেরাস এবং ফেরিক, তাহলে এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা করে দেন, পটাশিয়াম ফেরিসায়ানেট, তারপর মনে হয় ফেরো, এই যে হ্যাঁ ফেরো, এই যে পটাশিয়াম ফেরোসায়ানেট আমরা ব্যবহার করি। এরপরে অ্যামোনিয়াম থায়োসায়ানেট আমরা ব্যবহার করি। এরপরে অ্যালুমিনিয়াম 3+ শনাক্তের জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। জিঙ্ক 2+ শনাক্তের জন্য আমরা কী ব্যবহার করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। দেন পটাশিয়াম ফেরোসায়ানেট আমরা ব্যবহার করি। দেন কপার ক্যালসিয়াম 2+ শনাক্তের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি এবং অ্যামোনিয়াম অক্সালেট। বিশ্বাস করো কতবার যে আমি ফার্স্ট টাইম মেডিকেলে মোস্ট এটা আসছে, যে জায়গায় পরীক্ষা দিয়েছি ম্যাক্সিমাম ক্যালসিয়ামটা পাইছি, অক্সালেট আমি এটা এতবার যে পড়াইছি এটা মানে অক্সা দিয়ে আমি ধরে নিছি ক্যালসিয়াম 2+। এই যে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্ত করার জন্য আমাদের কোনটা লাগে, ক্যালসিয়াম অক্সালেট, ভালোভাবে পড়বা। আর এটা তো আসেই সোডিয়াম আয়ন শনাক্তের জন্য পটাশিয়াম পাইরিঅ্যান্টিমোনেট, এটাও আসে পটাশিয়াম পাইরিঅ্যান্টিমোনেট। এই যে অ্যামোনিয়াম ধ্বংসের জন্য ন্যাশনাল দ্রবণ অনেক বেশি, এখানে 10-12টা স্টার দিবা। ন্যাশনাল দ্রবণ শনাক্ত করার জন্য অ্যামোনিয়াম শনাক্ত করার জন্য ন্যাশনাল দ্রবণ, অ্যামোনিয়াম শনাক্ত করার জন্য ন্যাশনাল দ্রবণ, বা ন্যাশনাল দ্রবণ শনাক্ত করার জন্য অ্যামোনিয়া, পরীক্ষা আসে শেষ। এতটুকু জানলে চলবে। কিন্তু এই যে 2-3 লাইন এগুলা মুখস্থ রাখতে খবর হয়ে যাবে, স্পেসিফিক মনে রাখা। এখানে বিভিন্ন বিকারক লবণের ক্যাটায়ন এবং সাথীকরণে ব্যবহৃত যে বিকারকগুলো আমরা ইউজ করি এগুলো দেওয়া আছে এখানে, পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ফেরিসায়ানেট, একটু পড়ে দেখবা, প্রশ্ন কঠিন করলে এগুলো আমাদের বিভিন্ন সংখ্যা দিয়ে দিতে পারে, বা প্র্যাকটিক্যালের সময় তোমাদের লেখালেখি করতে করতে এগুলো আসলে হয়ে যায় পড়াশোনা। আচ্ছা, এবার আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গুণগত বিশ্লেষণে সাধারণ ল্যাবরেটরির পদ্ধতিসমূহ। আমাদের ল্যাবরেটরির যে পদ্ধতি আমরা ইউজ করি স্বাভাবিকভাবে, আমি বলি লাস্টের অংশটা আমাদের খুব লেস ইম্পর্টেন্ট, লাস্টে ক্রোমাটোগ্রাফি একটা টপিক আছে, এটা আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এখানে একটু পড়ে দেখবে এগুলো, আমরা যে নিম্নোক্ত ভৌত ধর্মগুলো এখানে যাচাই করি, স্থির গলনাঙ্ক, স্থির স্ফুরণাঙ্ক, ক্যালাস গঠন, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব বা স্পেসিফিক ডেনসিটি, দেন আমাদের নির্দিষ্ট প্রতিসরাঙ্ক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বেজাল যুক্তের ক্ষেত্রে আমাদের 2-1 ডিগ্রি হ্রাস পায়, অভিজিতের ক্ষেত্রে 2-1 ডিগ্রি বৃদ্ধি পায়। আচ্ছা, তো এখানে কিছু পাতন পদ্ধতি আছে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত একটু পড়বো। এই যে এগুলার ক্যালাসন পদ্ধতিতে আসে আমাদের। ক্যালাসন পদ্ধতি কি, এই যে কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করলে নিম্ন তাপমাত্রায় দ্রবণটি অতিপৃক্ত হওয়ার কারণে দ্রবণটি থেকে অতিরিক্ত পদার্থ দানাদার কঠিন পদার্থরূপে পৃথক হয়ে পড়ে। এই পদার্থ এরূপে পৃথক হয়ে কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক গঠন তাকে ক্যালাস বলা হয়। এই প্রক্রিয়াটাকে ক্যালাসন বলা হয়। মানে বুঝছো, কোনো কঠিন পদার্থ উত্তপ্ত সম্পৃক্ত, মনে করো এখানে তুমি কি বলবো, কঠিন পদার্থ মানে মনে করো একটা এটাকে তুমি গলায় এটাকে তুমি উত্তপ্ত করলা দ্রবণে, এরপর উত্তপ্ত করে এটাকে আবার শীতল করলে এখানে শীতল করার সাথে এখানে অতিরিক্ত হয় সুপার স্যাচুরেটেড, এখানে কিছু আমাদের দ্রবণ এরকম দানাদার তোমার কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। বা চিনি যেভাবে তৈরি করা হয় আর কি, চিনিকে ক্যালাসন পদ্ধতি তৈরি করা হয়, দানাদার করা হয়, লবণকে দানাদার করা হয় এই পদ্ধতিতে।
তো এই যে এটা আমাদের ক্যালাস গঠন করলো, জ্যামিতিক ত্রিমাত্রিক ক্যালাস গঠন করলো, দেন এটা আমাদের এই প্রক্রিয়াটার নাম ক্যালাসন। তো এটা কোথায় বের করা হয়? এই যে সোডিয়াম এটা কি কোথায় ইউজ করা হয়? প্রয়োগটা আমাদের পড়তে হয়, যাই পড়াও প্রয়োগটা পড়বা, এগুলো না পড়লেও। চিনি উৎপাদনে ক্যালাসন পদ্ধতি বের করা হয় চিনির সাইজ দেওয়ার জন্য। চিনির সাইজ কেমন? এই যে চিনির সাইজ তেমন, তাই না, কিউবিক আকৃতির। এই যে চিনির সাইজটা দেওয়ার জন্য আমাদের ক্যালাসন পদ্ধতি বের করা হয়। এছাড়াও জৈব যৌগের বিশুদ্ধনে ক্যালাসন পদ্ধতি বের করা হয়। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। জৈব যৌগের বিশুদ্ধনে ক্যালাসন, ভেজাল মিশ্রিত ও বিশুদ্ধ যৌগকে ক্যালাসন পদ্ধতিতে বিশুদ্ধ ক্যালাস রূপে মিশ্রিত থেকে পৃথক করা হয়। এরপর আসো লাইক ডিজলভস লাইক, এগুলো পড়ে দেখবা। পোলার দ্রাবক কী কী আছে? পানি, মিথাল, ইথান, প্রোপানল, ইথাইল এস্টার, ডাইথাইল ইথার, পড়ে দেখবা। ক্যালাসন পদ্ধতির দাব কী? দ্রবকে উপযুক্ত দ্রাবকে উত্তপ্ত নমুনা দ্রবণ প্রস্তুতি, দ্রাবক পরিশ্রম বা ফিল্টারিকরণ, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি, শীতলীকরণ, ক্যালাসন, ক্যালাস পৃথকীকরণ এবং শুষ্ককরণ পদ্ধতিগুলো পড়বা। সোডিয়াম ক্লোরাইডতে এই যেটা সেই লাইনটা পড়বা। সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসন প্রক্রিয়া এসিএল বের করা হয়। কেন বের করা? এটা একটু রিডিং দিতে পারো বড়দের, খ নাম্বারে যদি আসে। আয়রন 2 প্লাস কোবাল্ট 3 প্লাসে আইসোলেটেড পড়তে হবে না আশা করি। এবার আসে আংশিক ক্যালাসন। আংশিক ক্যালাসের সংজ্ঞাটা পড়বা, প্রয়োগটা পড়বা জাস্ট। এই যে প্রয়োগটা কি? চিনি এবং সুগার শিল্পে প্রাথমিকভাবে ক্যালাসিত চিনিকে জলীয় দ্রবণ থেকে আংশিক ক্যালাসন প্রক্রিয়া অপদ্রব্য থেকে পৃথক করা হয়। এতে চিনির ক্যালাসনের আকার বৃদ্ধির সাথে সাথে চিনির মিষ্টতাও বৃদ্ধি পায়। পাতনটা একটু অনেক গুরুত্বপূর্ণ। পাতনটা বা ডিস্টিলেশন এটা পড়বা, যে সব তরল পদার্থকে স্ফুটনাঙ্কের মধ্যে বিয়োজিত না হয়ে বাষ্পীভূত হয় এবং সেই বাষ্পকে শীতল করার পরে একই তরল পাওয়া যায়, তাকে উদ্বায়ী তরল বলা হয়। তাহলে মানে কি, তুমি একটা তরল পদার্থ, এই তরল পদার্থকে তুমি বিয়োজিত নাই, ডিরেক্ট বাষ্পীভূত হয়ে গেল তাপ দিতে দিতে। বাষ্পীভূত হওয়ার পরে এটাকে আবার শীতল করে আবার তরলে পরিণত করলা, এই যে এটাকে বলবা উদ্বায়ী তরল। তো এই যে তাপ প্রয়োগে কোনো তরলকে বাষ্পে রূপান্তর, তুমি তাপ প্রয়োগ করলে এটা বাষ্পে রূপান্তর হইলো, আবার শীতলীকরণ এটা ঘনীভূত হয়ে আবার তরলে রূপান্তরিত হইল। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিস্টিলেশন বা পাথন। তাহলে পাতন সমান কি? তরলের বাষ্পীভবন প্লাস তরল বাষ্পের ঘনীভবন। এটাকে 5 ভাগে ভাগ করতে পারি আমরা। প্রত্যেক ভাগ দরকার, কোথায় দরকার হয় সেটা। সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন বা স্টিম পাতন, নিম্নচাপ পাতন। সাধারণ পাতনের ক্ষেত্রে পড়তে হবে না খুব একটা। আংশিক পাতন আমরা জৈব যৌগের বিভিন্ন তোমার শনাক্ত করার জন্য আমরা এটা ইউজ করি। এই যে এগুলো সংজ্ঞাটা একটু পড়ে দেখলেই বুঝবা। এটা কোথায় বের করা, এটা গুরুত্বপূর্ণ। এই যে প্রয়োগ, এই যে অংশ কলামে আমরা জৈব যৌগ শনাক্তকরণে জৈব যৌগের বিভিন্ন অংশ তোমার যে পার্থক্য, বিভিন্ন অংশ পৃথক করা, এই ক্ষেত্রে আমরা কিন্তু আংশিক কলাম ইউজ করছিলাম। পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, রেকটিফাইড স্পিরিট, আলকাতরা, লঘু তৈল, বেনজিন, টলুইন ইত্যাদি পৃথকীকরণে আমরা এটা ইউজ করি। সমস্ফুটন পাতন, এটা কোথাও ইউজ করা হয়? এটা হচ্ছে এগুলো একটু জানবা বড় জোর জানলে, দাগানো লাইনগুলো। আর ওতে এখানে আর কিছুই নেই খুব একটা। দাগানো লাইনগুলো পড়বে। রেকটিফাইড স্পিড কি? যদি এগুলো আসলে জৈব যৌগ অধ্যায়ে পড়ানো হবে। রেকটিফাইড স্পিড কি? রেকটিফাইড স্পিডে এত % ইথানল থেকে 100% ইথানল প্রস্তুতি। কুইকলামের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। বাষ্পজাত স্টিম পাতন, গোলাপ জল প্রস্তুতিতে এটা প্রস্তুত করা হয়। যে এটা পরীক্ষা আসে বারবার, প্রয়োগ কোথায়? গোলাপ জল প্রস্তুতি। হ্যাঁ, এই যে গোলাপ জল প্রস্তুতিতে আমাদের স্টিম পাতন বা বাষ্পজাতন বের করা হয়। ফুলের সুগন্ধি পুষ্প বা ফুলের নির্যাস থেকে গোলাপ জল প্রস্তুতি, বা ইউক্যালিপটাস পাতা থেকে তৈল, নানা প্রকার সুগন্ধি তেল নিষ্কাশনে এনিলিনের বিশোধন অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 স্টার, এই প্রয়োগটা 5 স্টার দিয়ে রাখবা। এখান থেকে কোয়েশ্চেন দেয় যে স্টিম পাতন উদাহরণ, গোলাপ জল প্রস্তুতি, এনিলিনের বিশোধন প্রক্রিয়া আমরা এটা বের করি। নিম্নচাপ পাতন, ঊর্ধ্বপাতন তো জানোই, যে সকল পদার্থকে তুমি তাপ প্রয়োগ করবে এটা তরল না হয়ে ডিরেক্ট কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এটা হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তো ঊর্ধ্বপাতিত বিভিন্ন পদার্থের নাম হলো তোমার কর্পূর, ন্যাফথালিন, বেনজোইক অ্যাসিড ইত্যাদি। এই যে কর্পূর, ন্যাফথালিন, আয়োডিন, বেনজোইক অ্যাসিড ইত্যাদিকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। দ্রাবক নিষ্কাশন সংজ্ঞাটা পড়বা। কোনো জৈব যৌগকে জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে একটা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার যে পদ্ধতি, তাকে দ্রাবক নিষ্কাশন বলে। সূত্রগুলো জানতে হবে না, এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, কখনো আসে না, এগুলো আর কিছু পড়তে হবে না। এগুলো পড়তে পারো। দ্রাবক নিষ্কাশনের জন্য যে ব্যবহৃত দ্রাবক এগুলো কী কী? ডাইথাইল, ইথার, বেনজিন, টলুইন, অ্যানহেক্সিন, ক্লোরোফর্ম, ডাইক্লোরোমিথেন ইত্যাদি। সক্সলাইক নিষ্কাশন পদ্ধতিটা অনেক সময় দেয়। কঠিন যৌগ থেকে জৈব যৌগ নিষ্কাশন পদ্ধতির নাম হচ্ছে আমাদের সক্সলাইক নিষ্কাশন পদ্ধতি। কোথায় বের করা হয়?
এই যে নারিকেলের শাঁসের গুঁড়া থেকে নারিকেল তৈল নারিকেল তেল তৈরি করা হয় না, কীভাবে তৈরি করা হয়? নারিকেলের শাঁসের গুঁড়া থেকে নারিকেল তেল তৈরি করা হয়। এই পদ্ধতিতে আমরা সক্স লিক নিষ্কাশন পদ্ধতি ইউজ করা হয়। শস্য বীজ থেকে সুগন্ধি তৈল, মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং, ধানের তুষ এবং চালের কুড়া থেকে ভোজ্য তেল, হ্যাঁ, ধানের এবং চাউলের কুড়া, রাইস অয়েল যেটাকে বলা হয়, এই যে এটা থেকে আমরা ভোজ্য তেল তৈরি করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের সক্স লেট নিষ্কাশন পদ্ধতি। এখন আমরা ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। ক্রোমাটোগ্রাফিতে আমরা ক্রোমাটোগ্রাফিকে এগুলো তুমি একবার সুন্দরভাবে রিডিং দেবে, হ্যাঁ, এটা এর নামটা আসে মিখাইল সোয়েট উদ্ভিদ থেকে রঙিন পদার্থ যেমন ইত্যাদি করার জন্য এই ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে আবিষ্কার করেন। ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য কি? এখানে দুইটা অবস্থা থাকবে, এটা হচ্ছে স্থির সাম্য অবস্থা, এটা হচ্ছে চলনশীল সাম্য অবস্থা। দেন এই প্রকার ব্যক্তিরা দেখবে এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোয়েশ্চেন আসে। দেখো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি এবং বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি দুই প্রকার। এই অধিশোষণ ক্রোমাটোগ্রাফিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিসি বা কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে এই যে 3 লেয়ার ক্রোমাটোগ্রাফি বা টিএলসি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। এই যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যমটা হচ্ছে কঠিন, চলনশীল মাধ্যম তরল, এখানেও কঠিন এখানেও তরল। বাট পেপার ক্রোমাটোগ্রাফিতে দুইটাই তরল, এটা মনে রাখলে চলবে। পেপার ক্রোমাটোগ্রাফিতে দুইটা তরল, এটাকে পিসি বলা হয় পেপার ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমাদের তরল হচ্ছে স্থির মাধ্যম, গ্যাস হচ্ছে চলনশীল মাধ্যম। এগুলা অত গুরুত্বপূর্ণ। পেপার ক্রোমাটোগ্রাফিতে এগুলো একটু দেখতে পারো কোনটা স্থির বা চলনশীল মাধ্যমে ইউজ করা হয়। এইটা একটু পড়বা, আরএফ, হ্যাঁ। এখানে আর কিছু লাগে না আসলে। এই রিটেনশন ফ্যাক্টর এর ইয়েটা একটু পড়বা। বিভাজন ক্রোমাটোগ্রাফিতে উপাদান যৌগের সর্বাধিক ঘাড়ত্বের ফ্রন্টের দূরত্ব সচল মাধ্যমের দ্রাবকের ফ্রন্টের দূরত্বকে আমরা অনুপাতকে আরএফ বা রিটেনশন ফ্যাক্টর বলা হয়। রিটেনশন ফ্যাক্টরের মান কীভাবে বের করি? উৎপাদ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব A/C। এবং এই আরএফ এর কোনো একক নাই, এটা একটু মনে রাখবা, আরএফ এর কোনো একক নাই। এবং এই দ্রাবকের চেয়ে উপাদানের স্পটগুলো ধীরে চলে, আরএফ এর মান 1 থেকে কম হয়। আরএফ এর মান অবশ্যই লেস দ্যান 1। এখান থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে দেয়, এখানে 30টা দিবা। আরএফ এর মান থেকে উপাদান শনাক্ত করা যায় আরএফ প্রকৃতির উপর